অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কথায় পাবো তারে বইয়ের 15তম পর্ব। তাহলে শুরু করা যাক। নারায়ণ ঠাকুরের কথা শুনে আর মুখের ভাব দেখে আংড়ি হাসে খিলখিলিয়ে। এখনো বুঝি চোখের জল শুকোয়নি। অথচ দেখো, প্রাণের যত বন্ধ দরজা যেন হঠাৎ হাওয়ায় খুলে যায় ঠাসঠাসিয়ে। অন্ধকার যায়, আলো বিরাজ করে। যত জলে ভেজা স্যাঁতসেঁতানি সব শুকু শুকু ঝরঝরিয়ে ওঠে। কিন্তু আমি কেবল গাজীর দিকেই দেখি। লোকটা গুণ জানে না তুক জানে কে জানে। এই দাওয়ার হাওয়ায় যেরকম মেঘ ছেয়ে এসেছিল, গুমট ঘনিয়েছিল, সব সাবসুরতের কারিগরি যে লোকটার ঝলা ভরে ছিল এতটা বুঝতে পারিনি। কেবল যে গানে গানে এই ডুবুরি মুক্তা তোলে তা নয়। আবার বলে, ভুঁইয়েতে গাছ দুইখান, ফল ফলবে একখান, মনের বুঝ করো। অর্থাৎ কোথায় করো ছুটোছুটি, কার কাছে বা মানত মানসিক, তোমার সব যে ঘরের কোণে বাধা। তুমি দিন কানা রাত দেওয়ানা চেয়ে দেখো না। এবার বলো, বিজ্ঞানের কি যুক্তি দেবে তোমরা? কেন, এর কি ভগবান নেই? তা সে আল্লাহ, খোদাতাল্লাহ যে নামেই হোক, মানত মানসিক দৌড় ধরা সব তো সেখানেই হয়। এই যে অন্যরকম গায়, শুধু গায় না, এই ভিয়েনে জাল দে রহস্যের রস দিয়ে। তাইতে বন্ধা নারীর কান্না যায়, অপুত্রকে সান্ত্বনা হয়। তবু এই যে মাহাতো, যাকে বলি বাদার এক লক্ষপতি, তার কাছে ওর কোনো চাটুকারের চাওয়া নেই। যা বলে যা করে সবই স্বভাবের বসে। তার ধনমানের প্রার্থনা নেই, একটি বিড়ি পেয়েই ধন্য। কেন, এই যুগের বাতাস কি ওর প্রাণে তুফান তোলে না? আমরা যখন পদে পদে মরি বাঁচি, তখন এই আলখাল্লা উড়িয়ে এমন নিটুট হেসে ঝলকায় কেমন করে? ওর কি যুগোত্তরের প্রাণ নাকি? ধরা ছোঁয়ার বাইরে যদিও, তবু যেন কিসের এক স্পর্ধা অহংকারে একেবারে ডগমগিয়ে আছে। কিসের নেশা করেছে গাজী? আমাদের জীবন স্রোতে রাকাবাকায় যেন কিছুই যায় আসে না ওর। আবার এখন দেখো, কথা একেবারে ঠোঁটের ডগায়। হাত জোর করে এমন কথা বলে নারায়ণ ঠাকুরকে, ঠাকুর সন্দেহে ভুরু কুঁচকে থাকে। আর গাজী নিজে মিটমিট হাসে, কেবল আংড়ি খিলখিলিয়ে ঝরে। এবার মাহাতো তাল দেয়, ঘাড় দুলিয়ে হাসতে হাসতে বলে, তা সে কথাখানি মিছে নয় ঠাকুর, তোমার হাতখানি ভালো। অনেক মেয়ে মানুষের অমন পাকের হাত হয় না। এ আর গাজীর প্রশংসা নয়, স্বয়ং মাহাতোর। নারায়ণও এবার আসন নিয়ে মাটিতে বসে বলে, তা তোমাদের 10 জনে খেয়ে যেমন বলবে সেই রকমই হবে। ঠাকুর যেন একটু থতিয়েই পড়ে। মাহাতো ততক্ষণ গিন্নির দিকে চোখ ফিরিয়েছে, নজরে ভুল করিনি। আংড়ির চোখের কোণ যেন একবার স্বামীকে ছুঁয়ে যায়। মাহাতো তাড়াতাড়ি বলে, ওই গো দেখিস বাপু, তা বলি আমি তোর কথা বলি নাই। তোর হাতের খেটন না হলে আমার দিন চলে না, সবাই জানে। আংড়ি অমনি ঝামটা দে, আহ ছি, কি কথার ছিরি দেখ দেখি, আমি কি তা বলেছি নাকি? গাজীর হাসি বাজে চড়া সুরে। মাহাতো বলে, না ওই বললাম আর কি। বলে সে পরাবিরি আবার ধরায়, ঝুঁকে পড়ে আগুন দেয় গিন্নিকে। গিন্নি যতটা সম্ভব আমাকে আড়াল করে ধরিয়ে নেয়। গাজীও তাড়াতাড়ি ঝুঁকে পড়ে মাহাতোর দিকে। মাহাতোর হাতের কাঠির শেষ আগুনটুকু কাজে লেগে যায়, কিন্তু 2 পা পিছিয়ে বসে নারায়ণ ঠাকুর। আর একটু হলেই গাজীর সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যেত। গাজী চেয়ে দেখে না, আপন মনে বিড়ি টেনে চলে। তখনই আবার এসে দেখা দেয় ফচা, কিন্তু বলে না কিছু। দরজার পাশে দাঁড়িয়ে থাকে চুপ করে। তৎক্ষণাৎ নারায়ণের মুখে বিরক্তি দেখা দেয়। দিকদিকে শরীরটাকে টান করে কোমরের কথা থেকে বের করে একটা বিড়ি, সেটা ছুঁড়ে দেয় ফচার দিকে। ফচা সেটা কুড়িয়ে নিয়ে চলে যায়, কোনো দিকেই তাকায় না। এবার যা বুঝবার তা বুঝে নাও। বলতে গেলে অনেক কথা, মোদ্দা কথা, ফচার খাওয়া হয়ে গিয়েছে। মনিবের কাছ থেকে পাওনা নিয়ে এসে চলে গেল। কোথায় গেল? সেই কালো কুলো আটো খাটো বটির কাছে নাকি? তা সে যেখানেই যাক, এখানে এই দেশেতে এই মানুষদের কি যেন একটা ছন্দ আছে। আমার চোখে যা ছন্দহীন বাজে এখানে তা নয়।
তাই ফচার আশা ও চলে যাওয়ায় কেউ কিছু বলে না, সবাই আপন মনে বিড়ি টানে। তবু কেন জানি না আংড়ির চোখে একটু ঝিলিক খেলে যায়। মাহাতো হাই তুলে বলে, বেলা গেল, এবার ওঠা দরকার। তার কথাতেই নিজের কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি নারায়ণকে জিজ্ঞেস করি, আমার কত হলো? নারায়ণ ঠাকুর প্রস্তুত ছিল, সঙ্গে সঙ্গে বলে, আপনার হয়েছে 2 টাকা 2 আনা। বলে কি লোকটা? সে যে কি বলে একদল মানুষকে, যাদের নাম ড্যান্সি বাবু। আমি তা নই। এই যুগে বাংলায় বাস করে ড্যামচিপ উচ্চারণ করা আমার সাজে না। ড্যামচিপওয়ালা হতেও পারেনি। তবু দুটো মানুষের পেট ভরে খাওয়া যদি 2 টাকা 2 আনায় হয়, তবে তো না বলে পারি না। এই বঙ্গে যে আসে কপাল তার সঙ্গেই থাকে। ওদিকে নারায়ণ ঠাকুর তখন হিসাব দিতে শুরু করেছে। আপনার হলো গিয়ে ভাত, ডাল, তরকারি 8 আনা, মাছ 4 আনা, দই 4 আনা, 1 টাকা। হাতের করগুনে সে হিসাব দেয়। তার কোনো দরকার ছিল না। বোধ হয় আমার অবাক হওয়া দেখে সে কড়া ক্রান্তির হিসাব বলে। কিন্তু মাছ দই খেলাম আমি। আমার হলো 1 টাকা। গাজীর কেন 1 টাকা 2 আনা? সে হিসাবে রহস্য নারায়ণ ফর্সা করে দেয়। আর এর হলো কি আপনার 8 আনার ডাল ভাত তরকারি, তার সঙ্গে আরও 10 আনার ভাত। বুঝেছি বলে আমি টাকা বাড়িয়ে দিই। গাজী বলে ওঠে, অত হিসাব বাবু চায় না, আপনি কি আর ঠকাবেন? ঠাকুর বলে, তুমি থামো তো, সেই বলে না কি করে চলে। না, বামুনের ভাতে আছি, তোমার আর কি। হিসাব দেওয়া আমার কাজ, লোক বলানো না। বলতে বলতে ঠাকুর পয়সা গজে কষিতে। মাহাতো পয়সা বের করে জামার ভিতরে, জামার পকেট থেকে। তার মধ্যে গাজী বলে, তা যদি বলেন ঠাকুর মশাই, অমন একখানে হাত থাকলেই লোককে আমি গাছের পাতা খাওয়াতাম। হাতের গুণে তাইতি লোকে ভুলি যেত। বলে হে হে করে টেনে টেনে হাসে। আবার বলে, তয় বলেন লোক ভুলনো সবার কাম কি না? তয় হ্যাঁ, কাম দিয়ে ভোলাতি হয়। আমার মতন খালি ফক্কিকারী নয়। দেখো কোথায় লগি মারে, কথা বহে কোন স্রোতে। নারায়ণ ঠাকুর যেন খোঁচা খেয়ে ফুঁসে ওঠে। কেন, আমি কি বলেছি তুমি ফক্কিকারি করছো? ভারী খচ্চত্ব লোকটা। ঠাকুরের মুখখানি বেশ পালিশ দেওয়া। শ্রীমুখের বচনে কোনো রাগ ঢাক নেই। গাজীটা নিতান্তই পাজি। এমন একটা রুষ্ট গলার গালাগাল শুনে আমার হাসি সামলানো দায় হলো। কিন্তু আংড়ির সে দায় নেই। সে গাজীর দিকে চেয়ে গলা ছেড়ে হেসে ওঠে। এ সময়ে কেমন যেন রঙ্গিনী রঙ্গিনী লাগে এই আঙ্গুরকে। মধ্যঋতু আসিনেও শরীরের বাঁধনিটি কোথাও টাল খায়নি। এখনো যত টান তত অধর ও কুল। লাল শাড়ির বাঁধনে তাকে ধরে রাখা যায় না যেন। অনাবাদী জমি কিনা, এ দেহ এখনো বন, দেখলে ঠাওর হয়। এ মৃত্তিকা ভেদ করে ফসল ফলেনি, ছাদ ছন্দ করেনি, তাই সে বন্য। একটু বাতাস লাগলেই এমন দুলে ওঠে। না জানি কত প্রাণে তুফান লেগে যায়। তখন টের পাওয়া যায় না এ শরীরে এক মেয়ে কাঁদে মা হওয়ার জন্য। তার ওপরে ধূমপানের নেশা থাকলেও গলাখানি মেয়েলি মিষ্টতা হারায়নি, বরং আংড়ির খিলখিল হাসি যেন কেমন এক মোহ ছড়িয়ে দেয়। সন্দেহ হয় গাজীও গলা খুলে হাসতে চায়। ঠাকুরের রোষ দেখে থমকে যায়, বলে, আহা, আপনি বলবেন কেন, আমি তো বলছি। তো চুপ দিয়ে থাকি, আর কিছু বলবো না। বলে গাজী অন্যদিকে তাকায়। মাহাতো বলে, তুমিও যেমন হইছ ঠাকুর, ওর কথা এত রাগ করলি হয়? নাও, আমাদের হয়েছে 2.5 টাকা, নাকি? নারায়ণের রাগ তখনও যায়নি। বলে, না দেখো তো মাহাতোদা, এমন এক একটা কথা বলে আমার পিত্তি জ্বলে যায়। যত সব বাজে পেঁচাল পারে। গাজীর গলায় তখন সেই গাওয়া গানের গুনগুনানি। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। মাহাতোর হাত থেকে ঠাকুর তখন পয়সা নিতে নিতে বলছিল, তোমার কি আর হিসাবে ভুল হবে মাহাতোদা, 2.5 টাকাই হয়েছে। কিন্তু সে কথা শেষ হবার আগেই গাজীকে সে আবার খেকিয়ে ওঠে। আরে রাখো তোমার লেনা দেনা, তোমার সঙ্গে প্রেম করার জন্য আমি একেবারে মরে যাচ্ছি কিনা। গাজী বলে, এইটা আবার কি বলেন ঠাকুর মশাই?
আমার সঙ্গে প্রেম করার জন্য আপনি মরবেন কেন তা বলি না, তয় প্রেম আছে কোনখানে? প্রেম তোমার মনে মনে, প্রেম আপনার আমার সকলের মধ্যেই আছে। আপনি প্রেমের ভাব জানেন না, তাই কি আমি বলতে পারি? ছি মুর্শিদ, ছি। মাহাতোর দেওয়া টাকাও কষিতে গুছতে গুছতে ঠাকুর রুষ্ট চোখে ঠোঁট উল্টায়, কোনো জবাব দেয় না। কিন্তু আংরি হাসি যে অধরা। সে হাসতে হাসতে বলে, গানটা শোনাও না। গাজী গান ধরবার আগেই আসে ফচার বউ। কলে সেই ছেলেটি আছে, তবে বৎসের জন্য বুকখানি মাঠের মতো খোলা নয়। দূরে সারি ঢাকা আছে সেখানে। সে দুখিলি পান বাড়িয়ে দেয় নারায়ণ ঠাকুরের দিকে। ঠাকুর পান নিয়ে বলে, দোক্তা আনোনি? ফচাকে বলে তুই, তার বউকে বলে তুমি। বলতেই হয়, স্ত্রী লোক তো। বউ বা হাত থেকে ডান হাতে দক্তা নিয়ে ঢেলে দেয় ঠাকুরের বাড়ানো হাতে। বউটির মুখেও পান, পিকের ধারা চুইয়ে চুইয়ে ঠোঁটে তার রক্তাভা লেগেছে। এ সময় আংরি তার দিকে তাকায়। বউটি পান সামলে ঠোঁট টিপে একটু হাসে। মাহাতো চোখ ঘুরিয়ে বলে, পা খালি ঠাকুরই পান খাবে, আমরা খাবো না? বউ তাড়াতাড়ি ঠোঁটে আঁচল তুলে বলে, খাবেন সেজে নিয়ে আসবো? মাহাতো হেসে বলে, এমনি বললাম, এই তো খেলাম। গাজী তখন গান ধরেছে, কানা চড়ে চুরি করে ঘর থাকতে শীত কাটে পগারে, শুধু বেগার খেটে মরে কানার ভাগ্যে ধন মিলে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। গান থামিয়ে গাজী ডুবকিতে আস্তে আস্তে তাল দেয়। আংরির দিকে চেয়ে মাথা নেড়ে হাসে। আংরি তো হেসেই আছে। আমি দেখি নারায়ণ ঠাকুরের মুখ। সে মাথা নামিয়ে কেমন যেন অন্যমনস্ক হয়ে পান চিবুতে থাকে। সন্দেহ লাগে গাজীটা আবার দুষ্টামি করে। এবার ডুবকি না থামিয়ে তাল দিতে দিতেই গায়, নিমগাছ করিয়ে রপন শতভার দুগ্ধ সিঞ্চন, তবু কি তার স্বভাব যায় দূরে, ভিতরে মিঠা ঢুকতে পায় না, যেজন প্রেমের ভাব জানে না। ওরে উল্লুকের হয় উদ্বৃদ্ধ নয়ান, সে দেখে না সূর্য কিরণ, অথচ দেখ পিঁপড়েতে পায় চিনির মর্ম, রসিক হলে যাবে জানা, যেজন প্রেমের ভাব জানে না। গান তখনও শেষ হয়নি। নারায়ণ ঠাকুর উঠে দাঁড়ায় খাড়া। ডিগডিগে শরীরে পেটটি একটু একটু আগে বেড়ে এসেছে। তার উপরে পৈতা গাছি, নইলে বলা যেত তলোয়ার খাড়া হলো। ডান হাতের বুড়ো আঙুল দেখিয়ে বলে, তোমার এই ছাতার গানের মর্ম কেউ বুঝবে না, গান না শালা বাসলামি। বলে সে দরজা দিয়ে ভিতরে চলে যায়। আর একটু হলে ধাক্কা লেগে যেত ফচার বউয়ের সঙ্গে। বউ একটু অবাক হয়ে সকলের দিকে তাকায়। তারপর সেও ঠাকুরের পিছু পিছু চলে যায়। ইতিমধ্যে আংরি হাসিতে ঢলে পড়ে। গাজীর চোখে দেখি ঝলক, অথচ যেন বড় মনকষ্টে বলে, ঠাকুর মশাই আমাকে দু চোখই দেখতে পারেন না। মাহাতো হাসে, হেসে বলে, তুইও বড় বেদ্রা গাজী, ঠাকুর চটেই বা কেন? মাহাতোর গলায় যেন কেমন স্নেহ ঝরে পড়ে। গাজী বলে, ওই যে দেখো, উনি ভাবেন কি যে আমি বুঝি ওয়ারে শুনে গাচ্ছি। মাহাতো বলে, তাই তো গাস। গাজী হাত জোর করে, মুর্শেদের নাম করি বলছি চাচা, তা গাই না। একটা কথা জানবে চাচা, যা গাই তা নিজের জন্যে, নিজেকে শুনুয়ে গাই। তয় হ্যাঁ, বলতে পারো কি যে ঠাকুর মশাইকে দেখলি অনেক গান মনে পড়ি যায়। আংরি তৎক্ষণাৎ হেসে ওঠে, সঙ্গে সঙ্গে বলে, আরেকখানা গাও। মাহাতো তৎক্ষণাৎ হাত তুলে বলে, না আর না, ওদিকে দেখো, রোদ কখন চলে গেছে, এবার হাঁটা দেব। বলতে বলতে সে একেবারে উঠে দাঁড়ায়। দরজার কাছে ঘরের ভিতরেই তার কাঁধে ঝোলানো ব্যাগ আর চাদর ছিল। এগিয়ে গিয়ে চাদরটাকে আগের মতোই কোমরে বাঁধে, ব্যাগ হাতে তুলে নেয়, বলে, নেহাত জ্যোৎস্না ফুটবি সেই আশা, নইলে অন্ধকারে চলা দায় হতো। গাজী বলে, তা চাচা হাঁটা ধরবে কেন, গাড়ি আসতে বলো নাই? না, তার বলতে পেরেছি কই, আসবার দিনক্ষণ ঠিক ছিল না। তারেকেশ্বরে 3 দিন কেটে গেছে, তারপরে ভেবেছিলাম কালীঘাটে যাব। এ যাত্রা আর তা হলি না, কাজকর্ম অগাধ পড়ি রয়েছে।
যত ভাবনা সব যেন গাজের। বলে, যেতে পারবে জানি, তা হলেও ভোলাখালি তোক যাওয়া 2 ক্রোশ রাস্তা। মাহাতো বলে, চলে যাবো ঠিক, তবে মাজাটা আজকাল একটু একটু ব্যথা করে। এই গাড়ির প্রসঙ্গ নিশ্চয়ই গরুর গাড়ি বোঝায়, কিন্তু এই প্রথম যেন টের পাওয়া গেল মাহাতোর বয়স হয়েছে। চুলে তেমন পাক ধরেনি, মস্ত কালো মুখখানি, লাল চোখ, শরীরের বাঁধুনি দেখলে এমনি হঠাৎ টের পাওয়া যায় না। তবে এ রোদ এখন পশ্চিমে ঢলে গিয়েছে। মাহাতোর কথাটাই আবার মনে পড়ে। এদিকে বেলা যে যায়। ইতিমধ্যে আমিও উঠে দাঁড়িয়েছি। অজানা গাছের ছায়া কখন চারদিকে দিন শেষের ছায়ায় নিবিড় হয়ে এসেছে খেয়াল করিনি। যদিও সন্ধ্যা বলা যাবে না, তবে আসন্ন সন্ধ্যা, রোদের চিহ্ন নেই। এই দাওয়াতেও ছায়া ঘন হয়ে এসেছে। হাত তুলে ঘড়ি দেখি, 5টা বাজতে দেরি নেই। মাহাতো আমার দিকে ফিরে বলে, আপনিও উঠলেন? যাক, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তা আজ আপনার থাকা হবে কম নেই? থাকবো কেন? নিজের কাপড়ের ঝুলি সামলাতে সামলাতে বলি, থাকবো না, এবার ফিরবো। মাহাতো তার কোকিল চোখে একটু যেন অবাক হয়ে তাকায়। বলে, কোথায়, কমনে ফিরবেন? জবাব দেয় গাজী, বসিরহাট। বসিরহাট থেকে বাবুকে কলকাতার মোটর ধরিয়ে দেব। মাহাতো বিস্ময়ের ঝোঁকে তার কাঁধের শহুরে ঝোলাটাই নামিয়ে ফেলে আংড়ির দিকে চেয়ে বলে, ওই দেখ আংড়ি, শোন মাকড়াটাকে বলে কি, বসিরহাট যাবি কেমন করি তুই? আমার বুকটা ধক করে ওঠে। গাজী নির্বিকারে বলে, কেন, ওপারে নেজাটের মোটরে করে যাব? মাহাতো শরীর দুলিয়ে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ নেজাটের মতো, তোমার মুর্শিদের গাড়ি কি না, সে এখনো বসিয়ে আছে, তার তো 4টেয় চলে যাবার কথা, তাও। কথা শেষ হয় না তার। গাজীর আশি চোখে এই প্রথম দেখি ঝলক খেলে না। গোপদারি সহ গোটা মুখখানি চুপসে যায়, কেবল মুখ দিয়ে আওয়াজ আসে, হ্যাঁ। কিন্তু আমার শুধু বুক ধরাসে যায় না, হঠাৎ যেন অগাধ জলে পড়ে যাই। দুশ্চিন্তা আর উদ্বেগে বুকের কাছে নিঃশ্বাস আটকে যায়। সহসা নিজেকে বড় অসহায় মনে হয়। ভুলে যাই কোথায় এসেছিলাম, কেন এসেছিলাম। আমার চোখের সামনে ভেসে ওঠে এই অচেনা দিগন্ত, আর মনে হয় কেউ যেন আমাকে স্বজনহারা করে নির্বাসনে ফেলে দিয়ে যায়। আমি গাজীর দিকে তাকাই। মাহাতো আরো বলে, তাও কি নেজার থেকে বসিরহাটের রাস্তা তোমার জন্য একেবারে পাতা হয়ে পড়িয়াছে নাকি? তবে আমি মূর্তি হাসনাবাদ থেকে লঞ্চে এলাম কেন? গাজী চোপসানো গলায় বলে, কেন? মাহাতোর সাক্ষী সে আবার আংড়ি। বলে, ওই শোন আংড়ি, গাজী গুয়ে ওঠার কথা শোন। রাস্তা ভাঙাভাঙি হচ্ছে আজ 2 সপ্তাহ ধরে। সারাদিন 2-3 বার যাতায়াত হয় কিনা ঠিক নাই। উনি এখন বাবুকে নিয়ে বসিরহাট রওনা দিচ্ছেন। মাহাতো যত বলে তত আমার বুক শুকোয়। বিদেশ বলে ভয় নেই, কিন্তু এই ভেরিবাদের সীমানায় মানুষ খেকো কামটের আবাস নোনাগাঙ্গের কূলে বাদার গঞ্জে কোথায় বা আশ্রয়, কোথায় রাত্রিবাসের ঠাঁই। দূরে চেয়ে অচেনাকেই ভয় বেশি। আমি দিশেহারা চোখে একবার গাজীর দিকে চাই, আরেকবার মাহাতোর দিকে। গাজীর আরশি চোখ যেন কাচের মতো ধোয়া, তাতে ছায়া খেলে না। বলে, তাহলে? হঠাৎ দেখি আংড়ি হেসে ওঠে, একবার চোখ তুলে তাকে আমার মুখের দিকে। তারপর গাজীকে বলে, তাহলে আবার কি গো, এ দেশে কি মানুষ থাকে না? এই হাসির একটা গুণ আছে, উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে কেমন যেন ভরসা হয়ে বাজে। কথার মধ্যেও তাই। মন না মানুষ, তবে ভুলে যাই কেন এদেশেও মানুষ বাস করে। ঘোমটার ফাঁক থেকে আরেকবার আমার মুখের দিকে তাকিয়ে আংড়ি বলে, তোমার বাবুকে নিয়ে না হয় ভোলাখালি চলো। ভোলাখালি 2 কোষ দূরে। তার চেয়ে তবু জানি গাঙ্গের কূলে আছি, যখনই হোক লঞ্চ পেয়ে যাব, কিংবা খেয়া পার হলে নেজাত। মটন না যায়, রাস্তা তো আছে। আমি বলে উঠি, তার চেয়ে বরং ওপারে যাই, গিয়ে দেখি যদি বাস থেকে থাকে। যেন অসহায়ের তৃণকূটার আশ্রয়, বাস্তবে খেয়াল থাকে না। মাহাতো আর তার বউ দুজনেই হেসে ওঠে। মাহাতো বলে, পাগল হলেন নাকি মশাই?
বাস চললেও 4টের সময় বেরিয়ে গিয়েছে। তবে যদি গরিবের বাড়ি যেতে চান চলেন, গোলপাতার ঘরে 2টো ডাল ভাত খেয়েই থাকবেন। শুনে আমার উদ্বেগ আরো বাড়ে। আমি যেন দেখি আমার ডিঙ্গা চলে যায় বুড়িগঙ্গার দিকে। আমি তাকে ধরে রাখতে পারি না। আমি যাত্রা করেছি, যে যাত্রা আমার অচিন কুলে আছে, ফেরা আমার হাতে নেই। সেই ছেলেবেলার বুড়িগঙ্গা আমাকে সারা জীবনে কখনো ছেড়ে যায়নি। আজকের মতো 15তম পর্ব এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে। ততদিন গল্প শুনবেন, ভালো থাকবেন। নমস্কার।